তো অন্য যে কোনো আইন আমরা যেভাবে তৈরি করি বা যেভাবে চিন্তা করি, ধর্ষণ আইন যদি ঠিক একই ফরম্যাটের মধ্যে আমরা ফেলে দিই, এটা কিন্তু যে উদ্দেশ্যে বানানো সেই উদ্দেশ্যটা কখনোই সফল হবে না। তো যার জন্য রেপ ল রিফর্ম যে কোয়ালিশনটা আছে, আমরা দীর্ঘদিন ধরে আমাদের 10টা দাবি নিয়ে কাজ করে যাচ্ছি, এবং এই দাবিগুলো কিন্তু ওই সমস্ত বিষয়কে চিন্তা করেই করা, যে কারণ একজন যখন ধর্ষণের শিকার হয় তখন তার পরবর্তী প্রতিটি পদক্ষেপে তাকে এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়। তো যে আইনটি হবে, আমাদের সবসময় প্রত্যাশা যে সেই আইনটি এমন একটা কম্প্রিহেন্সিভ আইন হবে যে যে এই নির্যাতনের শিকার হবে, এই কষ্টের মধ্যে দিয়ে যাবে, পরবর্তীতে যেন সব ধরনের সহযোগিতা তার দোরগোড়ায় থাকে। এবং এটার প্রথম এবং প্রধান শর্তটি হলো যে একটা খুব কম্প্রিহেন্সিভ আইন, যেটার মধ্য দিয়ে আমরা এটা পূরণ করতে পারবো। এবং আমাদের সবসময় প্রত্যাশা ছিল এরকম যে আমরা হয়তো একটা এরকম আইন পাবো। এটা ভালো উদ্যোগ যে এখন একটা সংস্কার হয়েছে, কিন্তু সেই সংস্কারে আসলে আমাদের এই যে দীর্ঘদিনের চাওয়া যে দাবি, সেটার আসলে রিফ্লেকশনটা আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। যেটা মাহিন আপা বলার চেষ্টা করেছেন যে আমাদের সাথে তো কেউ কথা বলে, তো এতগুলো সংগঠনের এতদিনের এফোর্টের তো কিছু একটা ফল আছে। আমরা তো সবসময় কমিউনিটির সাথে কথা বলেছি, যারা এই কষ্টের ভেতর দিয়ে যায় তারা কি চায় সেটা আমরা জেনেছি, সেটা আমরা রিফ্লেক্ট করেছি আমাদের দাবির মধ্যে দিয়ে। তো এই জিনিসটা যদি আসলে আলটিমেটলি যে লটা হতে যাচ্ছে সেটাতে রিফ্লেক্ট না করে, তাহলে আমরা যাদের সাথে কাজ করি তাদের কাছে আমাদের যে দায়বদ্ধতা, সেখানেও আমরা প্রশ্নবিদ্ধ হই যে তারা তো আমাদেরকে জানিয়েছে তারা কি চায়। আবার আমাদের যে এতদিনের এফোর্ট, সেটা আমরা যেখানে দেখতে চাই সেটাও আমরা পাচ্ছি না। তো এই হতাশার জায়গাটা আমরা আশা করি যে থাকবে না, এবং কোনো তাড়াহুড়োর কিছু নেই। আমরা দেখেছি এর আগেও আমরা যখনই ধর্ষণ আইন নিয়ে কথা বলেছি, তখনই এক ধরনের মানে চাঞ্চল, মানে কি বলবো, এটা খুবই জনপ্রিয়তার একটা সুযোগ হিসেবে যে ঠিক আছে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, কিন্তু আমাদের চাওয়া তো তা ছিল না। তো ওই জনপ্রিয়তার দিকে না তাকিয়ে আসলে প্রয়োজনটাকে অ্যাড্রেস করে একটা পূর্ণাঙ্গ আইন যেন হয়, সেখানে আমাদের সবসময় চাওয়া থাকবে রেপ ল রিফর্ম কোয়ালিশনের পক্ষ থেকে। এবং আমরা সবসময় প্রস্তুত আছি যে যে কোনো ধরনের সহযোগিতা আছে আমাদের কাছ থেকে জানতে চাওয়া হলে আমরা সবসময় এটা দেওয়ার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ। নিচে করেন, সামনে। ধন্যবাদ। সেলিনা পারভিন, বাংলাদেশ নারী প্রগতি সংঘ। আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম, সুপারিশটা ছিল চলে এসেছে, যে আসলে যে ধর্ষণের শিকার হয় তাকে প্রমাণ করতে হয় যে আমি ধর্ষণের শিকার হয়েছে। বিভিন্নভাবে ডাক্তারি সিস্টেমে আছে, এবং যেটা হচ্ছে সশরীরে সাক্ষীর যে ব্যবস্থাটা, আসলে এক্ষেত্রে সাক্ষী রেখে কেউ ধর্ষণ করে না। আর আমাদের দেশে হচ্ছে যেটা তাকে প্রমাণ করতে হয়, আর আমার যেটা হচ্ছে যে এখানে যে ধর্ষণ করবে তাকে প্রমাণ করতে হবে যে সে ধর্ষণ করে নাই। এই ব্যবস্থা তার জন্য রাখা, হ্যাঁ, তার জন্য রাখতে হবে যে সে ধর্ষণ প্রমাণ করেনি, সেই প্রমাণ করুক, ভুক্তভোগী নয়। আর এখানে যেটা হচ্ছে যে ডাক্তার, পুলিশ এবং যারা আইনজীবী আছেন এর সাথে যারা লড়বেন বা জড়িত থাকবেন, সেক্ষেত্রে যদি তারা মিথ্যা কোনো তথ্য দেয়, তাদেরও আইনের আওতার মধ্যে অবশ্যই আনতে হবে, যাতে করে এটা একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা, যাতে মানে ভবিষ্যতে কেউ এটা না করতে পারেন। আমরা যেটা দেখছি ইদানিং এর কলেজের আসামিরা যারা ছাড়া পেয়ে গেছেন, আমি ফর্ম থেকে বলতে চাই, যেটুকু সুযোগ আছে তাদেরকে অতি সত্বর আইনের আওতায় নিয়ে এবং বিচার কার্য দ্রুততম সময়ের মধ্যে তার নিষ্পত্তি করতে হবে। ক্রাইম গুলো মনে হয় যে অনেক ক্ষেত্রে এই জন্য দায় বেড়ে গেছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবং এই প্রক্রিয়া যে ধর্ষণের যে ইয়াগুলো আছে, সিস্টেম গুলো আছে, বিচার প্রক্রিয়াগুলো দ্রুতভাবে নিষ্পত্তি করতে হবে। আর মৃত্যুদণ্ড বহাল রাখা আমার মনে হয় যে একান্তভাবে দরকার, কারণ দৃষ্টান্তমূলক শাস্তির মধ্যে যদি সে পড়ে এবং সেটা যাতে করে এটা বহাল থাকে, এটা আমার পক্ষ থেকে প্রস্তাব। সবাইকে ধন্যবাদ। লাস্ট প্রশ্ন প্লিজ না, আর যদি সুযোগ থাকে লাস্ট প্রশ্ন কি বলেন? এই যে আপনি না ওইদিকে কথা বলবেন। ও আচ্ছা, তাহলে আপনি বলেন। উনি যেতে বলছেন আমি ও মাইকটা তো আচ্ছা, আমি একটু বলে নেবো তাহলে। বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা আসলে আপনারা জানি আজকে এই মতবিনিময় সভা করছেন, এটি নিয়ে কিন্তু একটু ভিন্নভাবে। সেটা হচ্ছে আমি শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার হিসেবে কাজ করছি। আমার জানতে চাওয়া হচ্ছে, ধর্ষণ নিয়ে অনেক কথা হচ্ছে, ধর্ষণ নিয়ে আমাদের একটা বিচারহীনতার যে সংস্কৃতি সেটি তৈরি হয়েছে, এটি নিয়েও কথা হচ্ছে। কিন্তু আমরা দেখছি এই ধর্ষণের ট্যাপকে ব্যবহার করে অনেক সময় অনেকজনকে ফাঁসানো হয়। দেখা যায় অনেকে এটিকে ব্যবহার করেন, আইনের একটা সুযোগ নেন। যেমন একটি ঘটনা যদি আমি টানি, গত রোববারে
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাতে একজন গৃহবধূ তার স্বামীর নামে ধর্ষণের মামলা করেছেন এবং সেই মামলায় স্বামী সহ শ্বশুর আটক হয়েছেন এবং তাদের এখন পর্যন্ত বিবাহ বিচ্ছেদ হয়নি। তারা বিবাহ করেছেন গত 8 জানুয়ারি এবং সেটি আদালতের মাধ্যমে। তো এমন যে ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের কোনো পরামর্শ কিংবা করণীয় বা আপনারা কোনো কাজ করছেন কিনা? থ্যাংক ইউ। এটা কি উত্তর দিলে দিয়ে নেন, বিকজ এরপরে অ্যাবসলিউটলি লাস্ট কোশ্চেন আপনাদের মধ্যে উত্তর দেবেন ওনার প্রশ্নে। আচ্ছা, আপনার প্রশ্নে দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন উই ক্যান টেক। আসসালামু আলাইকুম, আমি মাসুদ লিরো থেকে বলছিলাম। সোশ্যাল ওয়ার্কে আমরা মূলত স্ট্রিট চিলড্রেনের কাজ করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক পদস্থ তারা কিন্তু কয়েকদিন আগে আমরা দেখেছি সাভারের পরিপ্রেক্ষিতে কিংবা দেখেছি যে তারা ধর্ষণের শিকার হয়, কিন্তু এরকম মেয়েরা সর্বশেষ যদি আমি বলি যে গত 9 তারিখে যে রামপুরাতে তার বাবা ধারা তার 14 বছর মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, আপনারা তো জানেন। তো এই যে এই তার ফ্যামিলিতে তার কিন্তু আরো দুইটা, একটা ছেলে ছিল 5 বছর, একটা মেয়ে ছিল 6 বছরের, এবং 14 বছর মেয়ের সাথে তার এই ঘটনা সে করেছে। এবং পুলিশ যখন তাকে হেফাজতে নিয়ে আসছে, তার কিন্তু আর কোনো বাচ্চা দূরত্বের কোনো ছিল না তাদের রাখার জন্য। তো সেক্ষেত্রে পুলিশ কিন্তু ওই মেয়ে সহ মানে তার 3 মেয়েকে, ছেলে মেয়েকে পুনর্বাসন করার একটা চেষ্টা করছে। কিন্তু আমি দেখতে পাই যে সরকারের ক্ষেত্রে যে এই যে দূষিত ব্যক্তির তাকে পুনর্বাসনের জন্য সরকারের তেমন কোনো কিংবা সে যখন একটা মানসিক ট্রমায় চলে যায়, তার ওই ট্রমা থেকে বের করার জন্য সরকারের যে দীর্ঘমেয়াদী কোনো আছে কিনা, এইটা আইনে কিন্তু কোথাও আমি দেখি। এটা খুবই আসলে একেবারে দুঃখজনক। সে যখন এই ঘটনার ভিতরে সে চলে যায় তখন সে অনেক ট্রমার ভিতরে চলে যায়, এই ট্রমা থেকে সে কখনো বেরোতে পারে না। তখন যদি তাকে মানে ট্রমা থেকে বের করার জন্য তাকে পুনর্বাসনের জন্য যথার্থ কোনো এই সিদ্ধান্ত সরকার না নেয় এবং কোনো চিকিৎসার ব্যবস্থা না নেয় দীর্ঘমেয়াদী, তাহলে এটা আসলে আমি জানতে চাচ্ছি না পরিষ্কারভাবে। আমার মনে হয় আপনার একটা সাজেশন মোর দ্যান আ কোয়েশ্চেন, এবং যারা রেড কোয়ালিশন এখানে এখন আমরা একটু আমি আমার মনে হয় অনেক আপনাদের অনেক ভালো ভালো সাজেশন এসছে। আমি এখানে আমাদের উত্তর দেওয়ার কিছু নাই। আমার একটা অনুরোধ থাকবে সরকারের এখন যারা এই ইয়েটা করছেন, একটা বিষয় যে জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি অফ জুডিশিয়াল, সেখানে কিন্তু সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার আমাদের এখন বলবেন বলছিলাম। আর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের খুব আমার নির্ভয়া কেসটা ইন্ডিয়াতে নির্ভয়া কেসের পরে কিন্তু এই জাস্টিস ভার্মার সেট আপ গাইডলাইনটা আছে এত সুন্দর বড়, এই যারা ড্রাফটিং আছে তারা যদি এই সেট আপ গাইডলাইনটা দেখে সেখান থেকে অনেক ইয়ে পাবে, যেটা নিয়ে কিন্তু তারা এত সুন্দর একটা ল তৈরি করতে পারবে। এই বিষয়টা আমাদের অনুরোধ থাকবে। আর আমি মনে করি যে আজকে যে আলোচনাগুলো হলো সেখানে আমরা যারা কোয়ালিশনের থেকে এবং স্পেসিফিক রাজকে ধন্যবাদ দিতে চাই, কারণ এটা নিয়ে আমরা কিন্তু আবার সিরিজ বসতে হবে এবং আমরা সরকারকে বলতে চাই যে আমরা কিন্তু প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে আমাদের সঙ্গে কথা বলে তারপরে যাতে সেটা যায়, নাহলে একটা আইন করলেই তো হবে না, আইন প্রয়োগের ক্ষেত্রে। এবং সব থেকে আগে আপনি লাস্ট যে আমাদের ছিলেন, আপনি যে আমাদের ল্যাঙ্গুয়েজও কিন্তু শিখতে হবে। ধর্ষিত কোনো এই ধরনের ওয়ার্ড আমরা ব্যবহার করব না, আমরা সেকেন্ড টাইম সে কিন্তু ভিকটিম হয়ে যাচ্ছে, সে ধর্ষিত হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এই ধরনের এর থেকে সাংবাদিকরা, আইনজীবীরা আমরা এটার থেকে করবো, এই অঙ্গীকারটা আজকে আমরা করতে চাই। আর আমি অনেক ধন্যবাদ সবাইকে আজকের এই আলোচনায় আসা। আমরা এখন আমাদের সম্মানিত অতিথির বক্তব্য শোনার জন্য এসে গেছি। বিচারপতি কৃষ্ণা দেবনাথ, মাননীয় বিচারপতি, উনি অবসরপ্রাপ্ত বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি ওনার আমাদের অভিজ্ঞতা হয়েছে ওনাদের সঙ্গে কাজ করার। আমি পার্সোনালি পক্ষ থেকে বলতে চাই যে আমরা ওনার লিখিত একটা কন্যা তোমার ঠিকানা কি একটা গল্প, সেইটা করে মহিলা আইনজীবী সমিতি আমরা ওইটা ফিল্ম করেছি এবং সেখানে ড্রামা, সেখানকার তৎকালীন আইনমন্ত্রী আমাদের সে ড্রামার একজন ছিলেন, অভিনেতা ছিলেন, তারপরে এছাড়া অনেকেই ছিলেন
এটা কিন্তু একেবারে ডোমেস্টিক, এটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ একটা কেস। আমি সেই দিনে আজকে ওনাকে পেয়ে আমরা সবাই আমি মনে করি যে একেবারে এই ধরনের একজন বিচারপতি যে মানুষের সঙ্গে থেকে গেছে। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি এবং উপস্থিত সকলে, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে ডাকার জন্য। কারণ আমি বেশ কিছুদিন আমার পারিবারিক কারণে দেশের বাইরে ছিলাম, তো এসছি মাত্র 2 সপ্তাহ হলো, জেট ল্যাগ এখনো ঠিক মতো কেটে ওঠেনি। তো আমি আপনাদের আমন্ত্রণ পেয়ে এবং আজকের এই সাবজেক্টটা জেনে না করতে পারলাম না, চলে আসলাম। কোথা থেকে শুরু করি? এই বিষয়টা নিয়ে আসলে সারাদিন আলোচনা করা যায়। 10 মিনিট সময় দিলে 10 মিনিটে শেষ করা যায়, 10 ঘন্টা সময় দিলে 10 ঘন্টা শেষ করা যায়। তো যেহেতু আমাদের হাতে 20 মিনিটের মতো সময় আছে, ছোট্ট করে বলি। 1985 সালে আমি যখন সাবজেক্ট হিসাবে কি বলে এখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বলে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হিসাবে জামালপুরে বদলি হলাম, তখন সেখানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ছিলেন না। তো যার ফলে তখন কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইনও হয়নি এবং সেই আলাদা বিচারকও হয়নি। আমরা সাবজেক্ট যারা ছিলাম, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যারা ছিলাম, তারা এই 376 এই মামলাগুলো করতে হতো। এখন আমি যখন জামালপুরে গেলাম, তো প্রথম দিনের কথাটাই বলি, তাহলে বোধহয় একটু হালকা চালে তারপরে আমরা আসল কথায় যাব। প্রথম দিন যাবার পরে পিপি সাহেব আসলেন আমার রুমে, এসে বললেন দিদি কেমন আছেন। তো আমি ভাবলাম যে এই তো বিপদ হয়ে গেল। আমি বললাম যে আচ্ছা, আপনি এর আগে যিনি ছিলেন এখানে জজ, তাকে কি দাদা কেমন আছেন বলতেন? তো উনি বললেন, মানে একটু ভরকে গেলেন। তো বেশি কথা জমলো না, উনি চলে গেলেন। একটু পর ডিস্ট্রিক্ট জাজ আমাকে ডেকে পাঠালেন, কৃষ্ণা তুমি কি বলেছো পিপি সাহেবকে? উনি তো এসে বলছেন হাই রে সর্বনাশ, উনি এসে তো আমাকে কি। আমি বললাম যে আমি কি বলেছি? আমাকে উনি গিয়ে বলছেন দিদি কেমন আছেন। তা আমি বলেছি যে এর আগে যিনি ছিলেন তাকে কি আপনি দাদা কেমন আছেন বলেছেন? তাহলে আমি জানি যে এখানকার ট্র্যাডিশনে ঠিক আছে। তো এই হলো আমাদের শুরু। তারপর যেটা হলো, তার 2 দিন পরই বাগ থেকে সকলে গেলেন ডিস্ট্রিক্ট জাজের কাছে, কারণ তখন ওখানে একটাই এই আদালত ছিল, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ছিল না, যার ফলে 376 এর মামলাগুলো আমাকেই করতে হবে। তো সেটা কিন্তু 1985 সাল, সেটা একটু মনে রাখবেন। এবং আমি কিন্তু আজকে বলতে খুব ভালোবাসি যে আই এম রানিং 70 ইয়ার্স, আমার এখন 70 চলছে, কিছু বাকি আছে, তবে 70 বলতে ভালো লাগে, বেশ একটা রাউন্ড ফিগার, সেজন্য। তো এখন সেখানে গিয়ে সমস্ত লয়াররা গিয়ে তাকে বললেন যে আমরা ওনার কোর্টে 376 করতে চাই না, কেননা আমরা ভিকটিমকে তাদের মনের মাধুরী মিশিয়ে জেরা করতে পারবে না। এই হলো 1985 সালের কোর্টের অবস্থা। আমাকে যশা আবার ডেকে পাঠালেন, কৃষ্ণা তোমার কোর্টে তো 376 করতে চাচ্ছে না, এখন কি করব? আমি দেখলাম আমি যদি না করি আজকে যে 376 এর মামলা আমি করতে পারবো না, তাহলে আমার পরবর্তীতে যত মেয়েরা আসবে, মেয়েরা আসছে, আমরা প্রথম দিকে 2-1 মেয়ে ছিলাম তখন, তো আমি বলেছি যে আমার কোনো সমস্যা নেই, আমি করতে পারবো। তুমি বলছেন ওখানে খুব বাজে বাজে কথা বলে, বুঝতে পেরেছো, মানে অনেক রকম। বলছেন আমার তো কোনো সমস্যা নেই, করতে পারবো আমি। এবং আমি ওখানে 3.5 বছর ছিলাম। মেয়েরা খুব সাবলীল ভাবে আমার কোর্টে তারা সাক্ষী দিয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু লয়াররাও খুব সাবলীল ভাবে প্রশ্নগুলো করেছেন, এই কারণে যে যখনই কোনো ওই অন্য ধরনের প্রশ্ন যেটা কিনা প্রাসঙ্গিক না, তখনই আমরা বাধা দিয়েছি। কেন এই কথাগুলো বললাম? আমার জন্য না, আমি সমগ্র বিচারকদের জন্য, সব বিচারকদের প্রতিনিধি হিসেবে বলতে চাচ্ছি। আমার পাশে যিনি, উনিও আগে বিচারক ছিলেন। আমি মনে করি যে আমরা বিচারকরা যদি সঠিকভাবে কাজ করি, আমি একটা আমার সত্যিকার অর্থে আমার যখন আমি অ্যাপিলেট ডিভিশন থেকে ফেয়ারওয়েল নেই, তখন আমি একটা কথা বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্সি অফ জুডিশিয়ারি যদি কাগজে কলমে একেবারে সাংঘাতিকভাবেও এসে যায়,
গুলিয়ে খাওয়ানো যায় রাষ্ট্রকে এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আসে, কিচ্ছু হবে না যতক্ষণ পর্যন্ত একজন বিচারক তার মনকে ইন্ডিপেন্ডেন্ট না থাকবে। একজন বিচারকের আসনে বসে যতক্ষণ সে না মনে করবে যে সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, এবং আসলেই কিন্তু একজন বিচারক ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, আমি এটা বিশ্বাস করি। কারণ আমি 42 বছর এই বিচারাঙ্গনে ছিলাম এবং আমি আমার ফেয়ারওয়েল পার্টিতে বলেছিলাম যে এই 42 বছরের বিচারিক জীবনে, এবং আপনারা জানেন কিনা আমি জানি না, আমি ঢাকা জেলাতেও কিন্তু ডিস্ট্রিক্ট জাজ হিসেবে কাজ করেছিলাম। তো আমি এই 42 বছরের জীবনে আমি কখনো কোনো রিকোয়েস্ট পাইনি। তো কাজেই আমি বলবো যে এই যে ব্যাপারগুলো, এই যে ইন্ডিপেন্ডেন্টলি যদি আপনি কাজ করতে পারেন কোনো বিচারক, আমার মনে হয় এখানে এতগুলো আইনের কোনো কিছুর প্রয়োজন নেই। যা বেসিক আইন আছে সেটা নিয়ে যদি আমরা 42 বছর কাজ করতে পারি, 42 বছর যদি আমরা এই ধরনের নেত্রীদেরকে খুশি রাখতে পারি, কারণ আমি এদের সাথে অনেক কাজ করেছি, আমি নারী পক্ষের সাথে প্রচুর কাজ করেছি, আমি কিন্তু জজ থাকাকালীন অবস্থায় নারী পক্ষের সাথে কাজ করেছি, আমি জজ থাকা অবস্থায় আইনজীবী সমিতির সাথে কাজ করেছি, আমার কিন্তু কখনো কোনো সমস্যা হয়নি এবং আমার কর্তৃপক্ষ কখনো বাধা সৃষ্টি করেনি। কারণ উনি সবাই জানে যে আমরা যেটা সত্য, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলেছি আমরা। এখন যেটা হয়, এখন বিচারকরা কি করে, বিচারকরা সাদা কাগজ কালো কাগজ দেখেন না, তারা দেখেন সামনে কে দাঁড়িয়ে আছে, তার মুখের দিকে তাকিয়ে যদি আপনি এই সাদা কালোটা দেখেন তাহলে হবে না। তো আমি মনে করি যে বিচারক, যেহেতু আমি একজন বিচারকের প্রশ্নটুকু আমি আগে বললাম। এখন আসেন, আসলে কি বলবো, আমি খুব হতাশ হই এই কারণে যে এই যে আপনারা এতক্ষণ ধরে এত ধর্ষণের কথা বললেন, এত একপক্ষ কথা বললেন, যেই ছেলেটি ধর্ষণ করে সেই ছেলেটি কিন্তু আমার ছেলে, সেই ছেলেটি কিন্তু আপনার ভাইয়ের ছেলে, সেই ছেলেটি কিন্তু এই সমাজের ছেলে। আমার মনে পড়ে গেল এই মুহূর্তে, আমি যখন হোটেল ইলিশিয়ামে একটি বাচ্চা ছেলে খুন হয়েছিল, আমি তখন ঢাকার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, আমি সেই খুনের মামলায় আমি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলাম, ফাঁসি দেইনি। তখন আমি বলেছিলাম আমার জাজমেন্টে যে এই যে যারা তাকে খুন করেছে তারা 18-19 বছরের ছিল, জাস্ট তারা অ্যাডাল্ট হয়েছে, যার ফলে শিশু আইনের কোনো সুবিধা তারা পায়নি। কিন্তু এই ছেলেরা আমাদের সমাজের ছেলে, আমাদের দায় ছিল এদেরকে ভালোভাবে মানুষ করা, আমরা পারিনি। আজকে যে ধর্ষক সেও কিন্তু আমারই একজন। তো আমি বলবো যে যে ছেলেটি আজকে জন্ম নিল, আপনি দেখুন, আপনি আপনার মেয়েকে কি করেন, আমি আমার মেয়েকে সন্ধ্যার পরে বাইরে যেতে দিই না, কেন? আমি আমার মেয়েকে বলি সন্ধ্যার আগে কিন্তু বাসায় চলে আসবে, কেন? তাকে কি কুকুর কামড়ায়, তাকে কি একটা গরু তাড়া করে, বা তাকে সাপ কামড়ায়? না। কেন আমরা যেতে দিই না? কিসের জন্য? কেন? আমার ভাই, আমার পিতা, আমার কোনো আমার যে বাবা, তার কারণে। তো আসলে এটা যে একটা সামাজিক ব্যাধি, এবং এই যে এখন একটা টালমাটাল সময় চলছে বাংলাদেশে, সে কারণেও একটা সবকিছুরই একটা 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 কেমন যেন একটা অবস্থা, এই যে এই অবস্থায় এই ব্যাধিগুলো বেড়েছে, এবং সেই কারণেই আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টও চাচ্ছেন যে তারা এই আইনটাকে সংশোধন করতে। এখন কথা হলো, এই যে সংশোধন করা, এই সংশোধন করে আপনি কতটা লাভবান হবেন যদি আপনার সমাজকে তৈরি করতে না পারেন, আপনার ছেলেকে মানুষ করতে না পারেন, আপনার মেয়েকে মানুষ করতে না পারেন। আপনি দেখুন এখানে যে ধরনের কথাগুলো বলা হয়েছে, যে অ্যামেন্ডমেন্ট গুলো আনার চেষ্টা করা হয়েছে, আমি সবগুলো কিন্তু পয়েন্ট আউট করেছি, আসলে সময় নেই, আমি আর বলছি না। আমার মনে হয় আপনাদের প্রচুর বসতে হবে এটা নিয়ে, এইভাবে হয় না, এই 2 ঘন্টায় লোকজন নিয়ে হবে না, হবে আপনারা কোল টেবিলে বসুন, এবং আপনারা যদি মনে করেন প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি এখন একদম ফ্রি, আমি কোনো কন্ট্রাক্ট সার্ভিসে যাইনি,
আমি আপনাদেরকে বলি যে আমি যখন রিটায়ার করেছি, জানেন যে রিটায়ার করার পরে একটা দুটো তিনটা কন্ট্রাক্ট সার্ভিসে অনেকে অফার আসে, অনেকে তদবির করে। আমি তদবিরও করিনি, অফার এসছে আমি নেইনি, কখনো আমি যাব না। আমি বলেছি 10টা 5টার জীবন শেষ, আমি আর 10টা 5টার জীবনের মধ্যে যাব না। এই খাচ্ছি যাচ্ছি ঘুরছি ফিরছি, আমাকে বলেছিল যে আপনি রিটায়ার করার পরে, আমার চিফ জাস্টিস জিজ্ঞেস করেছিল রিটায়ার করার পর কি করবেন। আমি বলেছিলাম যে পায়ের উপরে পা তুলে টেলিভিশন দেখবো। তো বলছি টেলিভিশন দেখবো? যে হ্যাঁ, ওই যে সিরিয়াল দেখবো, কুচকাচালি হয়, এর পিছনে সে লাগে, খুব মজা লাগে, এটা দেখবো। বলেছিল আর কি করবো? বলেছিলাম বই পড়বো। হ্যাঁ, বলেছিলেন যে আর কি করবেন? তাই বলছি আর ঘুমাবো। তো কিন্তু কি কোনোটাই করতে পারিনি, কোনোটাই করতে পারিনি। করেছি, একদম যে করিনি তা না। একটু বলি, আমি সময় নেব না, আমার সময় শেষে 5 মিনিট আগে বলবেন আমাকে। আমি 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 আমার একটা স্বপ্ন ছিল, কারণ আমি কাজ করতে গিয়ে দেখি, আমি কিন্তু প্রসঙ্গের একটু বাইরে চলে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় একেবারে অপ্রাসঙ্গিক নয়। আমি বলতে পারবো? হ্যাঁ, ঠিক আছে। এই আমি আর 2 মিনিট 3 মিনিটের মধ্যে আমি শেষ করবো। সেটা হলো যে আমি যে কাজটা শুরু করেছি, সেটা হলো আমার একটা স্বপ্ন ছিল। আমি দেখেছি যে এই যে আমি একটা একই ঘটনা প্রমাণিত হয়, একই ঘটনা প্রমাণিত হয় না। তো আমি রিটায়ার করার পরে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম বাংলাদেশ টেলিভিশনে। সেই টেলিভিশনটাতে কেন দিয়েছিলাম? কারণ আমি দেখেছিলাম যে বাংলাদেশ টেলিভিশনের পর্দাটাই একমাত্র জনগণের পর্দা, আর বাকি পর্দাগুলো সব ব্যক্তি মালিকানা। তো আমি বিশ্বাস করেছিলাম যে জনগণের জন্য যেহেতু আমি কাজটা শুরু করব, সেটা বাংলাদেশ টেলিভিশনেই করব। তো বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছিল, কি কারণে যেন এখন বোধহয় বন্ধ আছে। ঠিক আছে, বন্ধ থাকুক, আমি অন্যখানে চলে যাব, যদি তারা ডাকে আবার করব, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি করব। কিন্তু কথাটা হলো কি করেছিলাম, যেমন একটি মেয়ে যখন ধর্ষিত হয়, আমরা দেখিয়েছিলাম নাটক দিয়ে যে একটি মেয়ে যখন ধর্ষিত হয়, ধর্ষণের পর সে বাড়িতে আসার পর কি বলে? দাদি বলে ধুইয়া ফেল, মা বলে হ্যাঁ হ্যাঁ কি করবো, বাবা বলে কিভাবে মেয়ের বিয়ে দিব, তারপর একটা আপোষ হয়, তারপর একটা বলে যে হ্যাঁ বিয়ে দেওয়ার চেষ্টা করে, করতে করতে 2 মাস 3 মাস চলে যায়, তারপর তারা যায় ডাক্তারের কাছে, তারপর তারা যায়। কিন্তু সেই একই ঘটনায় যখন মেয়েটি আসে, ধর্ষিত হয়, মেয়ের বাবা মা তার পাশে দাঁড়ায়, সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যায়, সাথে সাথে মামলা করে, সেখানে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়। আমার মূল বিষয়টি ছিল যে ভিকটিম অ্যাওয়ারনেস, কোন সময়ে ঠিক কোন সময় কোন কাজটি করতে হবে। সে আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন, আপনি আপোষে যান, আপনি কথা বলেন, আপনি রেপিস্টের সাথে বিয়ে দেন, আমি সেই লাইনে যাব না। আমার কথা হলো যে আপনি আগে আসল কাজটা করে রাখেন, তারপর আপনি যা খুশি তাই করেন। তো যাই হোক, এগুলো অন্য কথা। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে যে আপনারা যে সরি, আমি অনেকগুলো ব্যক্তিগত কথা বলে ফেললাম, কিন্তু ব্যক্তিগত কথাগুলো আসলে আমাদের জীবনকে নিয়ে, কারণ আমি এর মধ্যেই তো বড় হয়েছি। কারণ আজ থেকে কি বলে, এখন 70 না, তাহলে 50 বছর ধরে তো আমরা আইনের মধ্যেই আছি। তো কাজেই ব্যক্তিগত কথাও আইনের কথাই হয়ে যায়। এখন এখানে যেটা হয়েছে, আমি একটা কথা, একটা বোধহয় প্রশ্নের উত্তরটা আসেনি, সেটা হলো যে অন্যান্য লিঙ্গের, এটা বলেছেন হলো জয়া নামে একজন, যে অন্যান্য লিঙ্গটা আসেনি। আসলে এটা আসা উচিত, আপনারা নিশ্চয়ই দেখবেন, কারণ যেহেতু কনস্টিটিউশনে এখন তারা ভোটাধিকার পেয়েছে, কাজে অবশ্যই তাদেরকে এখানে আনতে হবে, এটা খুব জরুরি, মিসিং পয়েন্ট একটা। আর আরো অনেকে অনেক কিছু বলেছেন। আমার মনে হয় একজন বলেছেন ধর্ষককে প্রমাণ করতে হবে, সেলিনা বলেছেন। এগুলো আসলে আলোচনা করতে হবে, এভাবে হয় না, এত তাড়াতাড়ি হয় না। আমি শেষ করব, কারণ উনি বলেছেন আমার আর 2 মিনিট আছে। হ্যাঁ, না অবশ্যই, আর আগামী পড়ে যাবে। তো আমি একটা জিনিস সবশেষে আমি বলবো, যেমন এখানে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনে এবং শিশু আইনে, তারপর বাল্য বিবাহ আইনে, সবকিছু মিলিয়ে আপনি দেখেন বয়স 13, 14, 16, 18, 21, আরে বাবা, একটা 3টা আইনে এই যে 5 রকমের বয়স, এটা বুঝতেই তো অনেকদিন সময় যাবে। এবং এই যে গোলকধাঁধা বয়সে
কোথায় কোন বয়স স্যুট করবে, এই জিনিসগুলো নিয়ে আপনাদের কাজ করার আছে, প্রচুর কাজ করার আছে, এবং এগুলো 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 ঠিক করতে হবে। এইভাবে এই গোলকধাঁধার মধ্যে রেখে আইন হয় না কখনো। তারপরে আপনি আপনি দেখেন একটা জিনিস বলি, এই যে এই যে কতগুলো মিথ্যা মামলার ব্যাপার এসছে, আপনার 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 এই যে ধর্ষণের মামলা আমরা দেখেছি যে, এবং এবং প্রথম আলোর অনেক আগে একটা রিপোর্ট ছিল যে 85% মামলায় আপনার মিথ্যা মামলা, বা 60% মামলার বিচার হয় না, বিচার পায় না, বা দেখা যায় যে 30% মামলা আপোষ হয়ে যায় বা অন্য কোনো কারণে, টেকনিক্যাল কারণেই হয়, এবং কতগুলো মামলার বেশিরভাগ মামলা 50% মামলা আসেই না তারা কোর্টে, জেনুইন কেস কিন্তু তারা কোর্টে আসে না। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো নিয়েও কাজ করা আছে। আসলে আমি যদি আবার নতুন করে আমার জীবনটা শুরু করতে পারতাম, তাহলে কিন্তু আমি আপনাদের মতো কাজের মধ্যে নেমে যেতাম। এত কাজ করার আছে, প্রত্যেকটা জায়গা নিয়ে কাজ করার আছে, এবং এবং আমার মনে হয় সবগুলো জিনিস একসাথে না নিয়ে প্রত্যেকে বা এক একটা গ্রুপ এক একটা জিনিস নিয়ে কাজ করুন, যে কেন এতগুলো মামলা মিথ্যা হয়। আমি যখন মেহেরপুরে ডিস্ট্রিক্ট যাচ্ছিলাম, সেখানে গিয়ে দেখলাম কোনো বাটোয়ারা মামলা হয় না। আমি বললাম বাটোয়ারা মামলা কেন হয় না, ওখানকার বারে প্রেসিডেন্ট সেক্রেটারিকে জানালাম। উনি বললেন যে স্যার বাটোয়ারা মামলা করলে হয় কি 20 বছর 30 বছর লাগে এটা মীমাংসা হতে, তার চাইতে আমাদের একজন এসে মেয়েদেরকে দিয়ে, একটা মেয়েকে দিয়ে, একটা হয় ভাই বোনদের একটা মেয়েকে দিয়ে দাঁড় করায় দিয়ে যদি একটা রেপের মামলা দিয়ে দিই, সাথে সাথে সব ভাইরা দৌড়ে এসে বলেন জমি ভাগ করো, কোনো সমস্যা নেই। তো এই যে ঘটনাগুলো এগুলো কিন্তু ঘটছে। আমরা যারা মাঠ কর্মী, আমি কিন্তু এক ধরনের মাঠ কর্মী, কারণ আমি মাঠে মাঠে কাজ করেছি। আমি তো এই হাইকোর্টে এসেছি 2010 সালে, তার আগ পর্যন্ত 1981 সাল থেকে 2010 পর্যন্ত আমি বাইরে বাইরে কাজ করেছি। কাজেই এই হলো আমাদের আসল চিত্র। তো এগুলো নিয়ে কাজ করতে হবে। আর আজকের যে বিষয়বস্তু, সেটা আমি কনক্লুড করে ফেলছি। সেটা হলো যে আজকের বিষয়বস্তু যে এই যে একটি ঘটনা ঘটার সাথে সাথে আমরা আইনটা পাল্টানোর জন্য খুব তড়িঘড়ি করে বসে পড়ি। এই ধারণা থেকে আমাদেরকে, আমার মনে হয় আমাদের মাইন্ডসেটটাকে একটু সরিয়ে নিতে হবে। একটি ঘটনা ঘটার সাথে সাথে, কিছুদিন আগে বেইলি রোডে আগুন দিয়ে পুড়ে গেল, আমাকে সেখানেও ডেকেছিল বোধহয় ব্লাস্ট, আগুন পুড়ে গেল, সবাই মিলে আমরা এরকমই একটা করলাম, তারপরে কি আগুন নিভেও গেল, যারা মারা গেল তারা কিন্তু মারাই গেল, কিন্তু সেই আগুনও নিভে গেছে। এই আসিয়ার ব্যাপারে, আসিয়াই তো না, আসিয়ার আগুনও কিন্তু আমাদের কাছ থেকে নিভে যাবে, কিন্তু তার পরিবারের কাছে নিভবে না। তো এই আমার কথা হলো যে আমি যেটা বলতে চাই যে আইন সংস্কার করার জন্য যে ইন্টারিম গভর্নমেন্ট কে আমি যতটা না ধন্যবাদ দিব, তার চেয়ে আমি বেশি ধন্যবাদ দিব যদি তারা নিরপেক্ষভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বেশি সচেষ্ট হন। আপনার ন্যায় বিচারটা যেন প্রতিষ্ঠা হয়। আমাকে অনেকে বলে আপনি এত সাল থেকে মামলা করেন, কয়টা ফাঁসি দিচ্ছেন? ফাঁসি দেওয়া তো কোনো বাহাদুরির কাজ না। তাহলে কয়টা যাবজ্জীবন দিয়েছেন? যাবজ্জীবন দেওয়া তো কোনো বাহাদুরির কাজ না। আপনার আত্মতৃপ্তি তখনই হবে আপনি কয়টা ন্যায় বিচার করেছেন, আপনি কয়টা ফাঁসি দিয়েছেন, কয়টা যাবজ্জীবন দিয়েছেন, কয়জনকে খালাস দিয়েছেন। সেটাতে কোনো বাহাদুরি নেই। আপনি আপনার আত্মাকে জিজ্ঞেস করুন কয়টা ন্যায় বিচার দিতে পেরেছেন। অ্যাডভোকেট যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন আপনি কয়টা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করতে পেরেছেন। সেটাই হলো আসল কথা। তো আমি বলবো, আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমি শ্রদ্ধা সহকারে তাদেরকে আমার যেটা বলা সেটা আমি বলবো যে নিরপেক্ষ বিচার প্রতিষ্ঠা যেন হয়, সে ব্যাপারে সচেষ্ট হন, এবং সত্যিকার অর্থে যদি কোনোখানে কোনো প্রয়োজন হয় তাহলে প্রত্যেকের মতামত নিয়ে তাড়াহুড়ো না করে, আইন এত সহজ না। আইন আমার মনে হয় যে তাড়াহুড়ো না করে আপনাদের সবার সাথে, প্রত্যেকটা অর্গানাইজেশনের সাথে আলাপ আলোচনা করে আপনারা ব্যবস্থা নিন। আমি মনে করি যে বিচার বিভাগ এবং যদি আমি যেটা বিশ্বাস করি যে সরকার, জনগণ এবং সবশেষে বিচার বিভাগ যদি সচেষ্ট হয়, সুদিন আসবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।
মাননীয় বিচারপতি কৃষ্ণা দেবকে আমার মনে হয় আপনার কথাগুলি শুনে আপনি আমাদের স্বাস্থ্যটা একটু বেড়ে যেতে পারে, কারণ সবাই আপনার মতামত এবং আমাদের সময় ঠিকই আছে। আমি খুব স্বল্পভাবে আমার প্রথমত আমরা এখনো আমি ঠিক শিওর না যে কেন দণ্ডবিধির মধ্যেই এখন পর্যন্ত ধর্ষণের সংজ্ঞাটা, যেটা নারী নির্যাতন দমন আইনে বলা আছে যে ধর্ষণের সংজ্ঞাটা দণ্ডবিধির থেকে নেওয়া হবে, কিন্তু দণ্ডবিধিটাকেই তো সংস্কার করতে হবে। যেখানে বলা হচ্ছে ম্যারিটাল রেপের ক্ষেত্রে ওয়াইফ ইজ বিলো দ্য এজ অফ 14, এজ অফ সম্মতির বয়সটার কথা যেখানে 13 আর 14 এটাও কনফিউজিং বলা হচ্ছে। এখানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের কতগুলি সংস্কার দরকার আছে অবশ্যই, এবং কতগুলি হয়তো এখানে এসছে, যেমন এখানে যেমন এসছে যে আই থিঙ্ক 11 বটা যে আপোষযোগ্য করা হয়েছিল সেটাকে শাস্তিটা 5 বছর করে বোঝা যায় আপোষযোগ্যতাটাকে এখান থেকে বের করে আনা হয়েছে। এবং কে যদি বললো যে এখানে অনেক ক্ষেত্রে একটা আপোষ করে ফেলা হয়, এটা কিন্তু আইনের চোখে একেবারেই এই নারী ও শিশু নির্যাতন দমনের সকল অপরাধগুলি কিন্তু আমলযোগ্য, নন রিলেভেন্ট এবং নন কম্পালসরি। কিন্তু সামাজিক প্রেক্ষাপট যেরকম, আমি একদিকে চিন্তা করি যে একটা মেয়ে সে যখন এই ধরনের একটা সহিংসতার শিকার হয়, তার পরিবারের পক্ষে সামাজিক প্রেক্ষাপটে কি করার আমাদের সরকার যদি, যে সরকারই আসুক, তারা যদি নিরাপত্তা না দিতে পারে, যে একজন মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার সে স্কুলে যাওয়ার পথে বা কলেজে যাওয়ার পথে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হবে না, তাহলেই আমাদের যে বাল্য বিবাহটা সেই আইনটাকে বাস্তবায়ন করা সম্ভব। কারণ 15-16 বছরের মেয়েকে তারা বাসায় রাখতে নিরাপত্তা দিতে পারে না, সরকার তাদের নিরাপত্তা দিতে পারে না। আরেকদিকে আমাদের শিশু চাইল্ড রিস্ট্রেইন ম্যারেজ রিস্ট্রেইন অ্যাক্টের মধ্যে যেটা 19 ধারা, সেটা আমরা উঠাবার কথা বলছি। আরেকটা জিনিস আমার খুব মনে হয় যে আমাদের দেশে একজন শিশুর প্রতি যদি এই যে ধর্ষণের একটা অপরাধ হয়, সেটাকে কিন্তু সমাজের লোকরা কিন্তু অন্যভাবে ঠিক একটা দেখে না, যে পিডোফাইল একটা শব্দ ব্যবহার করে বিদেশে, যেটাকে আমি মানে যেটাকে কি বলা হয় বাল্যকামিতা, এই আইডিয়াটা কিন্তু বাংলাদেশে নাই। কারণ একটা 14 বছর মেয়েকে তো বিয়ে দিতে পারছে, এবং বিয়ের পরে সে যখন তার স্বামীর সাথে তার কি সম্মতি দেওয়ার সেই মানসিকতা হয়েছে, সেই কথাগুলো কিন্তু আমাদের আসতে হবে। সম্মতির একটা মেয়ের বয়স কতটুকু হতে হবে সেটা কিন্তু খুব শক্তভাবে আমাদের আইনের মধ্যে। আমাদের দেশে একটা রেপের ঘটনা ঘটলে মেডিকেল টেস্ট, এই যে পুলিশ উইমেন এন্ড চাইল্ড পুলিশ ডেস্ক, সেখানে 24 ঘন্টা কোনো মহিলা পুলিশ থাকে না। হাসপাতালে গেলে যদি সন্ধ্যার পরে হয় সেখানে ডাক্তার থাকে না। ডিএনএ পরীক্ষার কথা বলা হচ্ছে, এখানে একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু ডিএনএ ল্যাব, একটা কার্যকরী ডিএনএ ল্যাব বাংলাদেশে একটাই আছে ঢাকাতে। কিভাবে এই সময়গুলি আবার কোন বিচার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কোন বিচারক, ইনভেস্টিগেটিং অফিসার যদি কোন কারণে সময় মতো না করে, তাদের শাস্তিটা হলো ডিপার্টমেন্টাল বাড়ানো, আরো কঠিন তাদের শাস্তি হওয়া উচিত। কারণ তারা আর আরেকটা কথা হলো যে সাক্ষীদের যখন নিয়ে আসা হয়, এবং আমি নিজেই এটা দেখেছি যে একটা গরিব সাক্ষী সে আসবে কেন, তার যাতায়াতের খরচটা কিন্তু দেওয়ার কথা, কিন্তু সেটা দেওয়া হয় না। সে কেন নিজের পয়সা খরচ করে? তখন কি করা হয় যে সার্ভাইভার, তার পরিবারে কিন্তু খরচটা দিতে হয় সাক্ষীকে আনার জন্য। সে নিজেই চলতে পারছে না, কিন্তু তার সাক্ষী আনবে, তারপরে সাক্ষী নেওয়া হবে না, রাত্রে তার থাকার ব্যবস্থা করতে হবে, সবকিছুই তখন করতে হবে যে সার্ভাইভার তার পরিবার। আরেকটা জিনিস যেটা যদি আমার রেপের সাথে সংশ্লিষ্ট না, আমি কি আচ্ছা, যেটা রেপের সাথে সংশ্লিষ্ট না, 11 নম্বর ধারাতে আপনারা হয়তো জানেন যে 11 নম্বর ধারাতে পারিবারিক সহিংসতা সম্পর্কে একটা ধারা, এটা কিন্তু এটা শুধুমাত্র যৌতুকের জন্য। এই সংজ্ঞাটাকে আমরা বলতে চাচ্ছিলাম যে শুধুমাত্র যৌতুক সংক্রান্ত সহিংসতা, সহিংসতা না, যে কোনো ধরনের পারিবারিক সহিংসতা 11 নম্বর ধারার অধীনে আসা উচিত। কারণ মিথ্যা মামলা হওয়ার প্রবণতা হলো যেখানে যৌতুকের দাবি হয়নি সেখানে যৌতুকের দাবি বলে, এবং অনেক নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল
এই মামলাটা আমলে নিতে পারেনি, কারণ যৌথ প্রমাণ করতে পারেনি। যাই হোক, এসব কথা আপনারা বিশেষজ্ঞ সবাই জানেন। আমি শেষ করব, কিন্তু আমার মনে হয় এই কোয়ালিশন যারা রিফর্ম রেপ ল রিফর্ম কোয়ালিশনের সকল সংগঠনের নাম আমার মনে হয় আমার উল্লেখ করা উচিত, কারণ সবাই এর সাথে যুক্ত ছিলেন। অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন, অ্যাকশন এইড, আইন সালিশ কেন্দ্র, ব্লাস্ট, বাংলাদেশ মহিলা পরিষদ, PNWLA, বন্ধু, ব্র্যাক, কেয়ার, ICDRB, জাস্টিস ফর অল নাও, মানুষের জন্য ফাউন্ডেশন, নারী পক্ষ, BCAN, উইমেন ফর উইমেন, WDDF এবং YWC। সকলকে ধন্যবাদ। আপনাদের প্রচেষ্টা আমার মনে হয় কোনো না কোনো ফলাফল। এবং আমরা আরেকটা কথা আমার মনে হয় আমার বলা উচিত, যে ম্যাডাম বললেন যে পরিবার, যে পরিবার থেকে ছেলেটা এসছে তার পরিবারের কথা ভাবতে হবে। আমার কাছে কিন্তু এটা একটু একটা পরিবারে, সেখানে কিন্তু একটা মা আছে, মায়ের প্রতি কি ধরনের আচরণ করা হয়েছে কেউ জানে না। তখন পরিবার থেকে মব অ্যাটাক করে, সেটাও ওই পরিবারের মহিলাদের উপর যে ধরনের যে রেপিস্ট অর অ্যাকিউজড, সেই পরিবারের মহিলা থেকেও আপনারা তো মহিলা হিসেবে দেখতে হবে, তার উপরেও হয়তো অত্যাচার হয়েছে। তো মব ভায়োলেন্স, আমরা কয়েকদিন আগে একটা চাইল্ড কিডন্যাপিং কেসে দেখলাম মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাও এটা যে কি ধরনের একটা বিপজ্জনক, আপনাকে যদি কেউ বলে এই শিশু ধর্ষণ করে, মব কিছু না জেনে তার উপর, সেই ধরনের ইয়ে থেকে আমার মনে হয় মিডিয়াকে আপনাদের এটা বারে বারে বলতে হবে যে ইভেন দ্য ফ্যামিলি অফ দ্য অ্যাকিউজড, সংবিধানের অধীনে তাদেরও কিছু প্রোটেকশন দেবে। এবং আমি দেখেছি যে আসিয়ার কথা বলা হচ্ছে, তার বোনকে কি ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে, তাদের এই সময় এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়া, আমার মনে হয় মিডিয়ার প্রতি আমার আবেদন, আপনারা এই পরিবারটাকে আর ডিস্টার্ব করবেন না, তারা যথেষ্ট কষ্টের মধ্যে দিয়ে আছে। যাই হোক, আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান, আমি আশা করি এই ধরনের আলোচনা করতে হবে, যে আমাদের দেশে এই ধরনের আলোচনা বারবার যাতে করতে না হয়, এবং আমরা পরবর্তীতে যে কনভিকশন হয়েছে, বাংলাদেশের অবস্থা অন্যরকম হয়ে গেছে, এটাই শুনবো, এই আশা নিয়ে আমি শেষ করছি। আমাদের নতুন সভা এখানে সমাপ্ত। আমার বন্ধু আমার সিনে মনে হয় আমার সিনে মনে হয় ভাই
মেন